হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্যারালাল এলসি সার্কিট পড়েছিলাম গত ক্লাসে আর কি। স্যার হ্যাঁ, বলো। স্যার গত ক্লাসের আগের লেকচারটা স্যার আপনি বলছিলেন যে সেটা আপনার হার্ড ডিস্কের জন্য সমস্যা হয়ে গেছে। স্যার ওই ক্লাসটাকে একটু নিয়ে আপলোড দেওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু চেষ্টা করবো আর কি। ওটা কি ছিল জানি গত ক্লাসের আগে লেকচার? স্যার আমি ক্লাস করতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওটা খুঁজে বের করে দেখবো না। আমি ওটা বিষয় হলো ওই হার্ড ডিস্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর কি। তো কোনো ডাটাও আমি সেখান থেকে আর উদ্ধার করতে পারিনি, এবং ওটা M.2 হওয়ার কারণে সেখানে ডাটা রিকভারি করাও সম্ভব হচ্ছে না আর কি। এমনি অপটিক্যাল হার্ড ডিস্ক হলে পরে সে আলাদা কথা ছিল, সেখানে কোনোভাবে হয়তো কিছু করা যেত, কিন্তু এটা যেহেতু পুরোটাই সেমিকন্ডাক্টর চিপ দিয়ে তৈরি, এটা একবার গেল মানে সবই গেল আর কি। তো যাই হোক, আমি দেখা যাক কি করা যায়, নতুন ভাবে হয়তো এটা একটা নিয়ে তোমাদের আপলোড দিতে হবে আর কি। তো যাই হোক আমাদের, হ্যাঁ স্যার প্রবলেম ছিল একটু। হ্যাঁ বলো। স্যার এই স্লাইডের 6 নম্বর পেজে। 6 নম্বর পেজ? জি স্যার। 6 নম্বর পেজ, হুম, বলো 6 নম্বর পেজ। স্যার এখানে ফিগার গুলো নিচে, স্যার স্যার ওটা না, নিচেরটা। আচ্ছা হ্যাঁ, এটা ও আচ্ছা। স্যার হ্যাঁ এখানে পাওয়ার ফ্যাক্টরে 5 = 0, স্যার নিচে লেখা আছে পাওয়ার ফ্যাক্টর। তো এখানে তো স্যার যেটা পিওর রেজিস্টিভ সার্কিট, এখানে স্যার পাওয়ার ফ্যাক্টর 1, আর যেটা হচ্ছে ইন্ডাক্টর সেটা হচ্ছে 0, আর ক্যাপাসিটরটাও 0। তাহলে এখানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর লিডিং পাওয়ার ফ্যাক্টর কেমন লেখা আছে স্যার? আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর তো তোমাদের কি পড়িয়েছিলাম কি? এখন না পর্যন্ত স্যার, পড়ানো cos হয়নি θ পাওয়ার 1 ফ্যাক্টর। পারফেক্ট। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরটা আজকে পড়ানো হবে আর কি। আর তোমার পাওয়ার ফ্যাক্টর এখানে যদি পিওরলি রেজিস্টিভ এলিমেন্ট যদি হয়, পাওয়ার ফ্যাক্টর যদি পিওরলি রেজিস্টিভ হয় তাহলে এটাকে আমরা 1। বলি মানে তোমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আর কি। এবং সেক্ষেত্রে এটা ইনফেজে থাকে। এটা ইনফেজে আছে, ইনফেজে কখন হয় এটা? এটা যদি পিওরলি রেজিস্টিভ এলিমেন্ট যদি হয় এসি সার্কিটে, তাহলে কোনো লিডিং বা ল্যাগিং হয় না আর কি কারেন্ট ভোল্টেজে, তাই না? তার ইনফেজে থাকে। জি তো স্যার। ইনফেজে থাকছে মানে হলো তারা রেজিস্টিভ, এবং রেজিস্টিভ এলিমেন্ট হওয়া মানে হলো পাওয়ার ফ্যাক্টর ইউনিট হতে হবে। আর পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিট না হয়, তাহলে সেখানে আমাদের এখানে ল্যাগিং বা লিডিং এর একটা ব্যাপার চলে আসবে। এখন যদি ইন্ডাকটিভ হয় তাহলে পরে, ইন্ডাকটিভ হলে পরে আমাদের যেটা জানি যে ভোল্টেজ এখানে লিড করবে, এবং তখন পাওয়ার ফ্যাক্টরটা হবে লিডিং, মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর কি। আর যদি ক্যাপাসিটিভ হয় তাহলে এখানে লিড করবে কে? এখানে লিড করবে কারেন্ট। যে ছবিতে দেখো দেখানো আছে, কারেন্ট লিড করেছে, ভোল্টেজ ল্যাগ করেছে। তো তাহলে এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর যেটা হবে তখন সেটা লিডিং পাওয়ার ফ্যাক্টর, মানে পাওয়ার ফ্যাক্টরটা তোমার লিড করবে না ল্যাগ করবে, এটা ভোল্টেজের সাথে দেখে বুঝতে হবে আর কি। ভোল্টেজটা যে অবস্থায় আছে, লিডিং বা ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টরও সেরকম অবস্থায় থাকবে আর কি। আর যদি লিড বা ল্যাগ কোনোটাই না হয়, তাহলে সেখানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর 1 হবে আর কি সেক্ষেত্রে। এবং এটা একটা ফ্যাক্ট, মানে জাস্ট একটা ফ্যাক্টর, এর কোনো ইউনিট নাই, কোনো ডাইমেনশন নাই আর কি। জি স্যার। আর স্যার এই 8 নম্বর পেজে স্যার। 8 নম্বর পেজ, হ্যাঁ উপরে। স্যার এখানে ওই যে ট্রায়াল সলিউশন আই এর মান ধরা হয়েছে I0 sin ওমেগা t -5। তো স্যার আমরা -5 কেন ধরলাম? কারণ এখানে তো স্যার ভোল্টেজের সাথে ফাই কম আছে, তাহলে এখানে কি এই পুরো সার্কিটটা স্যার ইন্ডাক্টরের মতো কাজ করছে? আচ্ছা, যে কোনো সময়তে আমাদের যখন এই যে এরকম একটা ফেজ অ্যাঙ্গেল আমরা ধরি, ফেজ অ্যাঙ্গেলটা বাই ডিফল্ট নেগেটিভ ধরা হয়। আর যদি নেগেটিভ না হয়, সেটা একটা স্পেশাল কন্ডিশন আর কি। তোমরা ভাইব্রেশন অ্যান্ড ওয়েভস এর যে কোনো সলিউশনে দেখবে, যখনই ট্রায়াল সলিউশন ধরা হোক বা
একটা ওয়েভের একটা ইকুয়েশন ধরা হোক, এখানে এ সাইন ওমেগা টি প্লাস ফাই, সামনে থেকে এরকম জাতীয় কোনো একটা ইকুয়েশন ধরে, এটা বাই ডিফল্ট। এবং এখানে নেগেটিভ মানে হলো এটা ডান দিকে, মানে তুমি যেখান থেকে ইয়েটা শুরু করেছো কোনো একটা ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, মানে আরেকটা ওয়েভ যেটা তোমার রেফারেন্স ওয়েভ, ওটা যেখান থেকে শুরু করেছো তার রেসপেক্টে এতখানি অ্যাঙ্গেল ডানে থেকে এটা শুরু হয়েছে আর কি, মানে পরে থেকে শুরু হয়েছে এতখানি ফেজ, এটা আমাদের ইনিশিয়াল ফেজ। এর পরে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য আমাদের মাইনাস। স্যার মানে আমি যেভাবে করেছি মানে দুইটা শর্ত দিয়ে করেছিলাম, তো ওখানে স্যার ফার্স্ট শর্তটা অনুযায়ী এটা দিলে ঠিক হচ্ছে, আর সেকেন্ড কেসে যেমন এক্সএল ইজ স্মলার দ্যান এক্সি ওটা দিয়ে যদি করতেছি তখন কিন্তু স্যার হচ্ছে না, ওই জন্য স্যার জিজ্ঞেস করি। এক্সেল এক্সির থেকে ছোট, জি আমাকে এটা স্যার। দেখিও তুমি কিভাবে করেছো, এটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা যেটা পড়ছিলাম প্যারালাল এলসিআর সার্কিট আমরা পড়েছি গত ক্লাসে, যেখানে আমাদের এল এবং আর এটা দুইজন সিরিজে ছিল, তার সাথে ক্যাপাসিটর ছিল প্যারালালে আর কি। এবং এই সম্পূর্ণ সার্কিটটাকে আমরা পড়েছিলাম প্যারালাল রেজোন্যান্ট সার্কিট, এবং এটা প্র্যাকটিক্যাল কন্ডিশনের জন্য আমরা এটা ধরতে পারি যে আমাদের প্র্যাকটিক্যাল কন্ডিশন এরকমই হয়। কারণ এখানে ইন্ডাক্টর যে তার দিয়ে তৈরি, সে তারের বাই ডিফল্ট মানে এর নিজস্ব কিছু রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সকে আমরা ধরতে পারি যে এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা এটাকে আলাদাভাবে এখানে দেখাতে পারি আর কি। তো এটা আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে এটা বেশি সম্পর্কিত। কিন্তু এমনও হতে পারে যে এটাতে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, আইডিয়াল কন্ডিশন, এটা কোনো রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র এল এবং সি দিয়ে এটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিটও হতে পারে। তো সেটাও দেখিয়ে দেওয়া তোমাদের ভালো আর কি, এটা দেখিয়ে দিই। এই যে একটা এল এবং একটা সি দেখো, এটা এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স দেখানো হয়নি, যারা প্যারালাল হিসাবে আছে আর কি, এবং এটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিট যেখানে কোনো রেজিস্ট্যান্স এর মধ্যে ইনক্লুড করা নাই আর কি। তো এই যদি অবস্থা হয় তাহলে আমরা এটার জন্য আমরা আগের মতো কারেন্ট ভোল্টেজ যে রিলেশনশিপ এগুলো বা একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এগুলো আমরা ডিরাইভ করতে পারি, একই রকম নিয়ম। এখন আমরা যে কাজটা করতে পারি এখানে, যে এখানে যে সোর্স দেওয়া হয়েছে সেই সোর্সের জন্য যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট ফ্লোর জন্য দুইটা ওয়ে আছে, একটা ওয়ে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আর একটা ওয়ে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে। এখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, আমরা জানি যে কারেন্টের ভ্যালু হলো আমাদের ইএমএফ কে যদি তুমি এর ইম্পিডেন্স দিয়ে যেটা ভাগ করো তাহলে যা পাবা সেটা হচ্ছে কারেন্ট। তাহলে ইএমএফ আমরা যেটা এখানে অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এই পরিমাণ ইএমএফ, এবং এটার যে ইম্পিডেন্স যে কোনো একটা ব্রাঞ্চের, যেটাকে আমরা রিঅ্যাক্ট্যান্স বলবো আর কি পার্টিকুলার একটা কন্ডিশনের জন্য, তো ওই রিঅ্যাক্ট্যান্সটা হলো এটার জন্য ওমেগা এল আর এটার জন্য 1/ওমেগা সি। তো এই দিকের জন্য যেহেতু ওমেগা এল, তাহলে আমরা ওই যে ইএমএফটাকে তুমি এখন এর রিঅ্যাক্ট্যান্স দিয়ে ভাগ করো, তাহলে ই নট সাইন ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা এল। এবং এখানে এটা ফেজ ডিফারেন্সটা একটা নিতে হবে আমাদের, আমাদের এখানে যেটা ইএমএফ ছিল সেখানে ই নট সাইন ওমেগা টি ছিল, ফেজ ডিফারেন্সটা যখন কারেন্ট নিব সেই সময় আমরা ইনক্লুড করি। এখন আমরা ইয়ার জন্য তোমার ইন্ডাক্টরের জন্য যে ফেজ ডিফারেন্স জানি 90 ডিগ্রি, এটা কি লিড করে না ল্যাগ করে? ল্যাগ করে। ল্যাগ right? করে, তাহলে আমাদের এটা পরে শুরু হবে, এই কারণে মাইনাস, এখানে দেখো -π/2 দেওয়া হয়েছে ইন্ডাক্টরের জন্য। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টরের জন্য কারেন্টের ভ্যালু হবে এটা। আর যদি ক্যাপাসিটর হয়, ক্যাপাসিটর হলে পরে কারেন্ট জানি আমরা এখানে লিড করতে হবে, তো এই কারণে ফেজ ডিফারেন্স একই রকম ভাবে ফেজ ডিফারেন্সটা হবে +π/2। এবং রিঅ্যাকট্যান্স হচ্ছে যেখানে এখানে 1/ওমেগা সি, এটা দিয়ে তুমি একে ভাগ করলে তাহলে ই নট ডিভাইডেড বাই 1/ওমেগা সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস π/2, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মধ্যেকার কারেন্ট। তাহলে এই কারেন্ট হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে আর এই কারেন্টটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাবে। এখন এই কারেন্ট গুলো তৈরি হয়েছিল কোথা থেকে? এটা তৈরি হয়েছিল মূলত আমাদের ওই একটাই ইএমএফ সোর্স, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, এটা থেকে। তো তোমার কারেন্ট যেটা তৈরি হলো দুইটা আলাদা আলাদা ব্রাঞ্চে, ওই দুইটা ব্রাঞ্চকে যদি আমরা যোগ করি তাহলে টোটাল কারেন্ট যেটা সোর্স সাপ্লাই দিচ্ছিল সেই কারেন্টের সমান হবে। তো এই কাজটা করা হয়েছে, ই ইকুয়ালস টু আমাদের দুইটা কারেন্টের যোগফল আইএল এবং আইসি এর যোগ এখানে করা হয়েছে আর কি। এটা দেখো প্রথমটা আইএল এবং পরেরটা আইসি। বুঝছো? এখন
সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, এটাকে ত্রিগোনোমেট্রি অনুযায়ী তুমি যদি এটাকে একটু ইয়া করো, চেঞ্জ করো, সাইন থেকে আমরা জানি যে যেহেতু এখানে 90 ডিগ্রি বিজোড় গণিতক আছে, এটা চেঞ্জ হবে, এটা কস হলো। এবং এখানে যেহেতু মাইনাস পাই বাই টু, মানে আমাদের এটা ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে, সেখানে সাইন নাই, তাহলে এটা আমাদের মাইনাস হবে, এই কারণে এখানে একটা মাইনাস। এটা এটা তোমরা বুঝবে আর কি, এগুলো না বোঝার কিছু নাই। তাহলে জাস্ট 90 ডিগ্রি থাকার কারণে সাইন চেঞ্জ হয়ে কস হলো, এবং যেহেতু এটা মাইনাস আছে এই কারণে একটা মাইনাস এখানে থেকে যাচ্ছে। একই কথা এখানেও, এখানে সাইন চেঞ্জ হয়ে কস হবে, এবং যেহেতু এটা প্লাস আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এখানে এটা সবই প্লাস, তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে যেটা হলো এটা প্লাসই থাকছে আর কি। এখন তাহলে এখানে ই নট বাই ওমেগা এল, তাহলে এটাকে একটা ফর্মুলায় পড়ছে আমাদের। আমাদের এখানে দেখো কস ওমেগা, সরি ফর্মুলায় পরে ফেলবো আমরা, এখানে কস ওমেগাটি আমাদের এখানে কমন যাচ্ছে, তাহলে এটাকে কমন যদি নিয়ে নাও, তাহলে বাকিগুলো আমাদের যা কিছু থাকে সব এইটুকুর মধ্যে আমাদের বাকি অংশটা আছে। এখন দেখো, তাহলে ই নট এর মধ্যে কমন যাচ্ছে, এটাকে আলাদা নেওয়া হয়েছে, 1/ওমেগা সি ছিল, এটা উপরে উঠে গেছে, আর 1/ওমেগা এল নিচে থাকছে আর কি। তাহলে ওমেগা সি মাইনাস 1/ওমেগা এল ইন্টু কস ওমেগা টি, সম্পূর্ণ এখান থেকে আমরা সিম্পলিফাই করে এই লাইনটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে নিতে পারবো খুবই সহজেই। দেখো আমাদের এটা হচ্ছে টোটাল কারেন্ট আমাদের এলসি প্যারালাল সার্কিটে বা এলসি প্যারালাল রেজোন্যান্স সার্কিটে টোটাল কারেন্টের ভ্যালু হচ্ছে আই ইকুয়ালস টু ই নট ইন্টু ওমেগা সি মাইনাস 1/ওমেগা এল কস ওমেগা টি। তো এই কারেন্টটা আমরা জানি যে প্যারালাল রেজোন্যান্স সার্কিটে কারেন্টের প্রবাহে বাধা পায় একটা ফ্রিকোয়েন্সিতে, তাই না? আমরা এটা আগের ক্লাসে পড়েছি আর কি। তো তার মানে এখানেও আমাদের তাই হতে হবে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কারেন্ট ফ্লো মানে সব থেকে বেশি বাধাপ্রাপ্ত হবে আর কি। তো এখানে বেশি বাধাপ্রাপ্ত হবে মানে কি, একদম কারেন্টের ভ্যালুটা জিরো হয়ে যাবে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে। কোন ফ্রিকোয়েন্সিতে হবে এটা বের করার জন্য আমাদের দেখতে হবে এখানে জিরো করার উপায়টা কি, জিরো করার উপায় হলে যেখানে আমাদের মাইনাস আছে, তার মানে এইটুকু অংশকে আমাদের জিরো করতে হবে। এটা যদি জিরো হয় তাহলে যে ওমেগার জন্য এটা জিরো হবে সেই ওমেগাতে আমরা বলবো এটার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো এটাই আমরা দেখি, তাহলে ওই এটাকে জিরো হওয়ার জন্য আমাদের ওমেগা সি ইকুয়ালস টু 1/ওমেগা এল, এটা হতে হবে এই কন্ডিশন। তুমি তাহলে এই যে ওমেগার জন্য এটা হবে সেটা হচ্ছে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে 2π f0 লিখতে পারি, যে f0 হচ্ছে আমাদের মূলত রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এবং এটাকে ক্যালকুলেট করো, f0 ইকুয়ালস টু 1/2/√LC, যেটা আমরা আগেও পেয়েছিলাম, সিরিজ এলসি এর সার্কিটে পেয়েছি, প্যারালাল এলসি এর সার্কিটেও পেয়েছি। যখন আমাদের রেজিস্ট্যান্সটা জিরো ধরে নিয়েছিলাম তখন আমাদের এরকম কন্ডিশন এসেছিল আর কি। আর যখন জিরো ধরিনি ওই সময় আর স্কোয়ার বাই এল এরকম একটা টার্ম এর সাথে ছিল আর মানে রুটের মধ্যে। তো দেখো এটাও আমাদের ওই একই রকম ভাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি একটা প্যারালাল এলসি সার্কিটের জন্য। এবং এরকম এই ফ্রিকোয়েন্সিতে কি হবে, এই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালু একদম জিরো হয়ে যাবে, একদম জিরো। কেন? কারণ হলো যে আমাদের কোনো রেজিস্ট্যান্স এখানে আমাদের নাই, পুরোটাই শর্ট সার্কিট মানে হয়ে গেছে আর কি। সরি, ভুল বললাম আমি, মানে শর্ট সার্কিট না, এটা আমাদের মানে ইম্পিডেন্সটা অনেক বেশি, অনেক বেশি আমাদের ইম্পিডেন্স হয়ে যাওয়ার কারণে কারেন্টের ভ্যালুটা এখানে জিরো হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বিষয়। এখানে ছবিটা দেখানো হয়েছে, আগের ছবি এটা মূলত ওই ফ্রিকোয়েন্সিতে ইম্পিডেন্সের ভ্যালুটা ম্যাক্সিমাম, এই কারণে ওই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালুটা মিনিমাম বা জিরো, এটা হচ্ছে আমাদের জিরো কারেন্ট। স্যার তো এই রেজোনেন্স পর্যন্তই। হ্যাঁ বলো। স্যার রেজোনেন্সে তো কারেন্ট ম্যাক্সিমাম হয়, তাহলে এখানে না, minimum। রেজোন্যান্সে কারেন্ট ম্যাক্সিমাম হবে, ওটা হচ্ছে তোমার সিরিজ রেজোন্যান্স সার্কিটে। আর প্যারালাল রেজোন্যান্স সার্কিট হলে পরে কারেন্ট হবে মিনিমাম। বুঝছো, যেখানে ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হবে যে কন্ডিশনে, ওই কন্ডিশনে কারেন্ট হবে মিনিমাম। আর ইম্পিডেন্স যদি মিনিমাম হয় তাহলে কারেন্ট ম্যাক্সিমাম। এখন এটা যেটা দেখছো এটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য, প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য ইম্পিডেন্সটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম হবে, তার মানে হলো ওই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালুটা হবে মিনিমাম। আর সিরিজ রেজোন্যান্স সার্কিটে যদি দেখো তাহলে এটা আমাদের সিরিজ রেজোন্যান্স সার্কিট, এবং সিরিজ রেজোন্যান্স সার্কিট হলে পরে আমাদের এই যে এটা ইম্পিডেন্সটা দেখো, আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স হয়ে গেছে মিনিমাম। তো ইম্পিডেন্স যদি মিনিমাম হয় তাহলে কারেন্টের যদি কার্ভ ড্র করো তাহলে ওই ফ্রিকোয়েন্সি কারেন্টের ভ্যালু কি হবে, ম্যাক্সিমাম হবে। বুঝছো? এই কারণে সিরিজ রেজোন্যান্স সার্কিটকে বলা হয় অ্যাকসেপ্টর সার্কিট, আর প্যারালাল রেজোন্যান্স সার্কিটকে বলা হয় রিজেক্টর সার্কিট। এবং সেখানে একটা কিউ ফ্যাক্টর আছে, কিউ ফ্যাক্টর এখানে যেরকম ভাবে আছে প্যারালাল রেজোন্যান্স সার্কিটের জন্য আছে। এটা এটা
ডিফাইন করে যে আমাদের মূলত কারেন্টটা কত বেশি শার্প হবে আর কি, মানে ফ্রিকোয়েন্সির সাথে এই যে কারেন্টটা এরকম ভাবে যে ম্যাক্সিমাম পৌঁছে যাচ্ছে অথবা যে মিনিমামে যে যাবে, এটা কতখানি শার্প, এই শার্পনেসটা মূলত কি ফ্যাক্টর দিয়ে ডিফাইন্ড হয়। এবং কি ফ্যাক্টর যত বেশি বেশি বড় হবে, এই শার্পনেসটা তত বেশি হবে। তার মানে হলো এটা সিলেক্টিভিটি তত বেশি। সিলেক্টিভিটি মানে হলো মানে ওই ফ্রিকোয়েন্সিতে আমাদের কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে এবং তার ইমিডিয়েট পরে এটা একদম জিরোর কাছাকাছি চলে যাচ্ছে আর কি, মানে এটা অনেক শার্প। এটা হচ্ছে বলছে সিলেক্টিভিটি। একই রকম ভাবে তুমি রেজোনেন্স প্যারালাল রেজোনেন্স সার্কিটের জন্য এটা বলতে পারো রিজেক্টিভিটি, কত মানে শার্পলি ওটা ওই কারেন্টটাকে বা ওই ফ্রিকোয়েন্সি কারেন্টকে রিজেক্ট করতে পারছে আর কি। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত ছিল, এটা আমাদের আগেরটার সাথে মিল ছিল, এই কারণে বোর্ডে গেলাম না, জাস্ট এইভাবে এটা দেখিয়ে দিলাম আর কি। আমরা এরপরে পাওয়ার ইন অ্যান এসি সার্কিট, এটা আমরা বোর্ডে যেয়ে পড়বো। কোনো একটা এসি সার্কিট যেখানে আমাদের এল, সি এবং আর তিনটাই আছে, এই তিনটার কম্বিনেশন আমরা আগে থেকে বলে দিচ্ছি না যে এটা কি কম্বিনেশন এখানে আছে, এটা যে কোনো কম্বিনেশন হতে পারে, সিরিজ, প্যারালাল অথবা মিক্সড, যে কোনো কম্বিনেশন হতে পারে। তো সেখানে আমাদের পাওয়ারটা মানে কিভাবে ডিরাইভ করা যায়, পাওয়ার ইকুয়েশনটা, সেটা আমরা একটু দেখবো আর কি। তো সেখানে যে ইএমএফটা আমরা সাপ্লাই দিব, সেই ইএমএফ এর ভ্যালু আমরা আগেও যেরকম ভাবে করেছি যে ই নট সাইন ওমেগা টি, এবং ওই ইএমএফ সাপ্লাই দেওয়ার কারণে এখানে একটা কারেন্ট আমরা পাবো। সেই কারেন্টের ভ্যালু আমরা জানি যে এখানে একটা লিড করতে পারে বা ল্যাগ করতে পারে, তার মানে একটা ফেজ ডিফারেন্স থাকবে। তো সেই কারেন্টের ভ্যালুটা আমরা লিখতে পারি হলো আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। ধরলাম আমরা এখানে একটা ফেজ ডিফারেন্স আছে ফাই, মাইনাস ফাই। এখন এটা সবসময় যে মাইনাসই হবে এমন না, এটা কোনো সময় এটা প্লাসও হয়ে যেতে পারে, এটা 90 ডিগ্রি হতে পারে বা একদম জিরো হতে পারে। আমাদের ডিপেন্ড করছে যে আমরা কিভাবে কানেক্ট করেছি এবং এল সি আর এর ভ্যালু কত তাদের উপরে ডিপেন্ড করছে। এখন যে কোনো সময়ে এই মানে তোমার এই ইএমএফটা অ্যাপ্লাই করার কারণে এটা যে পরিমাণ পাওয়ার ড্র করবে, সেই পাওয়ারটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই কত হবে, এটা আমাদের জানি যে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ টাইমস কারেন্ট ইআই, এবং এটা হলো আমাদের লিখতে পারি হলো ই নট আই নট সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস ফাই। এটা হচ্ছে যে কোনো সময়ের ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট, সরি পাওয়ার বলতে পারো এটাকে, বুঝছো? পাওয়ার অ্যাট এনি টাইম বা অ্যাট এনি ইনস্ট্যান্ট। তো এটা যে কোনো সময়ে পাওয়ার হচ্ছে এটা। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, এটাকে যেটি এরকম করা যায় যে 1/2 এবং 2, তাহলে দেখো এখানে 2 সাইন এ সাইন বি এই ফর্মুলা পড়ছে। 2 সাইন এ সাইন বি এই ফর্মুলা সমান কি লেখা যায়, এটা সমান কেউ কি বলতে পারবে? 2 সাইন এ সাইন বি স্যার সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। না, দুইটাই কস হবে। 2 সাইন এ সাইন বি এটা সমান হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, বুঝছো? এটা হচ্ছে আমাদের 2 সাইন এ সাইন বি এর ফর্মুলা। তো যাই হোক, তাহলে আমাদের এখানে আমরা যে কাজটা করতে পারি যে সব প্রথমে সাইন এ, সরি, প্রথম টার্মটা হচ্ছে আমাদের কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বি মানে কি, আমাদের এটাকে যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, দেখো সাইন এ সাইন বি জাস্ট এখানে গুণ, আমাদের যেটা সুবিধা হবে আমরা সেটাকে আগে পিছিয়ে করে নিতে পারি। তো সেইভাবে যদি আমরা ধরি, এটা হচ্ছে আমাদের সাইন এ, এটা আমাদের সাইন বি, তাহলে আমরা যে কাজটা করব কস এ মাইনাস বি,
তাহলে এখন a থেকে এটাকে b কে বাদ দাও, তাহলে কত হবে 1/2 ই নট আই নট, এটা থাকছেই, এবং সাথে থাকবে হলো আমাদের cos ওমেগা টি মাইনাস ফাই মাইনাস ওমেগা টি, তাহলে এখানে মাইনাস ওমেগা টি সরি মাইনাস ফাই হতো, এখন cos মাইনাস ফাই মানে কিন্তু cos ফাই, তাহলে এখানে শুধু থাকছে হলো cos ফাই, তারপরে মাইনাস, এরপরে cos a প্লাস বি মানে হলো এই এটা প্লাস এটা, তাহলে ওমেগা টি মাইনাস ফাই প্লাস ওমেগা টি, তাহলে এখানে কত হবে 2 ওমেগা টি, তাই না, 2 ওমেগা টি মাইনাস ফাই, তাহলে cos 2 ওমেগা টি মাইনাস ফাই, এটা হচ্ছে আমাদের পরের অংশ। দেখো বুঝতে পারলে কিনা এটা, বোঝা গেছে? একদম সহজ। তাহলে আমাদের ইআই যে কোনো সময়ের পাওয়ার, এটা হচ্ছে আমাদের মূলত এটা। এখন আমরা যদি অ্যাভারেজ পাওয়ার নিতে চাই কোন একটা এসি সোর্সের কমপ্লিট সাইকেলের জন্য, আমরা যদি অ্যাভারেজ পাওয়ার নিতে চাই, তাহলে আমাদের ওয়েটেড অ্যাভারেজ আমরা আগে যেভাবে নিয়েছিলাম ঠিক একই রকম ভাবে ওয়েটেড অ্যাভারেজ আমাদের নিতে হবে আর কি। কিভাবে নিয়ে আমরা ওয়েটেড অ্যাভারেজ, আমরা যদি ওয়েটেড অ্যাভারেজ বলি যে পাওয়ার হচ্ছে পি, তাহলে পি ইকুয়ালস টু একটা কমপ্লিট সাইকেলের জন্য ওয়েটেড অ্যাভারেজ পি ইআই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি, তাই না? এরকম ভাবে আমরা ওয়েটেড অ্যাভারেজ নিয়েছি টাইমের রেসপেক্টে, আমরা ওয়েটটা নিচ্ছি টাইম মানে টাইম দিয়ে আর কি, টাইমের উপরে ওয়েটেড অ্যাভারেজ যদি আমরা নিই, তাহলে এভাবে এটাকে লিখতে পারি। এবং অ্যাভারেজটা হচ্ছে কার, অ্যাভারেজটা হচ্ছে হলো ইআই, এইটুকু অংশের ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে টাইমের রেসপেক্টে। তো তাহলে আমরা এই কাজটাই করি, এরপরে ইন্টিগ্রেশন অফ 0 টু টি, এখন এখানে যতখানি অংশ আছে সম্পূর্ণটা আমরা এর মধ্যে নিয়ে নেব, যেখানে আমাদের 1/2 অফ ই নট আই নট, যেহেতু আমাদের এটা কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হবে না, এই কারণে এটাকে বাইরে নিয়ে নিলাম, এবং ভিতরে যেটুকু অংশ থাকবে সেটা হলো cos ফাই মাইনাস cos 2 ওমেগা টি মাইনাস ফাই ডিটি ডিভাইডেড বাই, এটা যেহেতু 0 থেকে টি পর্যন্ত আমাদের ছিল, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পরে জাস্ট টি পাবো আর কি, এই আর কি। দেখো এখানে এটা যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ, এটা বুঝতে কারো প্রবলেম হলে কোশ্চেন করতে পারো, এটা আমরা আগেও করেছি আরএমএস ভ্যালু বের করার সময়, ওই একই নিয়ম, ওয়েটেড অ্যাভারেজ আমরা যেভাবে করি আর কি। এবং এটা সুবিধা আছে, তুমি অ্যাভারেজ করার সময় আমরা এমনি যেভাবে অ্যাভারেজ করি অ্যারিথমেটিক মিন আমরা যেটা করি আর কি, সেখানে সবগুলোই ইকুয়াল ওয়েট থাকে আর কি, কিন্তু এখানে যেটা আছে সেটা ইচ্ছা করলে তুমি কোনো একটা পার্টিকুলার একটা এলিমেন্টকে এটার ওয়েট তুমি বাড়িয়ে দিতে পারো, কোনটাকে তুমি প্রাধান্য দিতে পারো, এই কাজটা এই ওয়েটেড অ্যাভারেজে করার অপশন আছে আর কি। তো যাক, তো আমরা তাহলে এখন এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে একটি যেটা আমাদের এখানে ছিল এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো একবারেই, তাহলে পি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/2 টি, আমরা এটাকে 1 বাই আর না লিখি, ই নট আই নট লিখি, ই নট আই নট ডিভাইডেড বাই 2 টি। আর ভিতরে এটাকে যেটা আমরা ইন্টিগ্রেট করি, তাহলে প্রথম টার্মটা থেকে পাবো হলো cos ফাই, এখানে যেতে কোনো টি এর টার্ম নাই, তাহলে এখানে একটা টি থাকবে শুধুমাত্র এক্সট্রা, মানে এটাকে কনস্ট্যান্ট হিসাবে ইন্টিগ্রেট করা হলো আর কি। তারপরে মাইনাস, এখন এই যে cos 2 ওমেগা টি মাইনাস ফাই ছিল, এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে এটা থেকে হয় সাইন ওমেগা টি, মানে ভিতরে যেটুকু আছে আর কি, তাহলে সাইন 2 ওমেগা টি মাইনাস ফাই, এবং এটা যেহেতু আমাদের মানে পিওর টি যেহেতু এটা নাই, তাহলে এটাকে পুরোটাকে আবার ডিফারেন্সিয়েট করে যা হয় এটা নিচে এটাকে ডিভাইড করো 2 ওমেগা, কারণ এটা ডিফারেন্সিয়েট করলে 2 ওমেগা হয়, তাই না? এবং এই লিমিটটা বসে, তো লিমিট হচ্ছে আমাদের 0 টু টি। দেখো ঠিক আছে নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা লিমিটটা বসিয়ে দিব, ই নট আই নট ডিভাইডেড বাই 2টি, লিমিট প্রথমে টি এর ভ্যালু যদি এখানে বসাই, তাহলে cos ফাই টি মাইনাস
তোমার সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 ওমেগা মাইনাস, এবার জিরো বসাবো। এটা যদি জিরো বসাই তাহলে প্রথমটা হলো জিরো, তারপরে এ মাইনাসে আর ওই পরের মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস করছে যেহেতু, তাহলে এটা পরেরটা প্লাস হচ্ছে, এবং এটা হবে সাইন 2 ওমেগা, মানে এইটুকু অংশ পুরোটা জিরো হলো, তাহলে এখানে সাইন মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 ওমেগা। এটা আমাদের লিমিট বসিয়ে দেওয়ার পরে হলো। এখন এই যে 2 ওমেগা টি, এটা সমান কি হয়? আমরা জানি যে ওমেগা সমান 2 পাই বাই টি, তাই না? ওমেগা সমান তোমরা জানো 2 পাই/ক্যাপিটাল টি। তাহলে আমরা যদি এখানে 2 ওমেগা যদি বলি, তাহলে এখানে 2 থাকছে 2 ওমেগা টি, তাই না? তাহলে 2 ওমেগা টি যদি আমরা বলি, তাহলে 2 ওমেগা টি, তাহলে তার মানে হলো এখানে 2 থাকছে ওমেগা ইন্টু টি, তাহলে এটা সমান জাস্ট 4 পাই। এটা সমান শুধু 4 পাই। তাহলে 4 পাই মানে হলো এখানে কমপ্লিট 2টা সাইকেল আছে। তাহলে 2 সাইকেল পরে যে সাইনের তো একই ভ্যালু আবার রিপিট হবে, তার মানে এটাকে আমরা জিরো ধরতে পারি এইটুকু অংশকে। কারণ এটা যদি এটা হচ্ছে আমাদের মূলত সাইনের 2টা পিরিয়ড এর মধ্যে আছে, তাহলে এটা পার হয়ে শুধুমাত্র তোমার হলো মাইনাস পাই। আমরা এখানে তাহলে এটাই লিখতে পারি। তাহলে এখানে এটাকে জাস্ট এক লাইন, মানে এর পরের লাইনে হবে, আমি বোর্ড বাঁচানোর জন্য এক লাইনে করছি আর কি। স্যার cos 0 1 হবে। সরি, এটার প্রবলেম ছিল, এই টার্মের প্রবলেম ছিল। জি স্যার, ওখানে cos 0 1 হবে স্যার, আপনি 0 লিখছেন। আচ্ছা, আমি আবারও লিখি সাইন সাইন 2 ওমেগা টি মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 ওমেগা, এটা ছিল। হ্যাঁ, এখন বলো। স্যার লিমিট 0 বসালে cos 0 1 হয়। স্যার টি এর মান 0 স্যার, টি দ্বারা টি এর মান 0, 0 সাথে cos ফাই গুণ দিলে 0 হয়। হ্যাঁ, টি এর মান তো জিরো, এটা পরেরটায় বসেছি না। এই যে এটা মানে তোমার এই প্রথমটা হলো আমাদের মানে টি বসানোর জন্য তুমি এই দুইটা টার্ম পেলে। জি স্যার। হ্যাঁ, তারপরে জিরো বসাচ্ছ, তুমি আগে কি বসাবা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাই না? ভিতরে পুরোটা অংশে তুমি আগে আপার লিমিট বসাবে। আপার লিমিট বসিয়ে এইটুকু হলো, তারপরে মাইনাস এই পুরোটা অংশে লোয়ার লিমিট বসিয়ে যা হয়। স্যার ও বলতেছে লোয়ার লিমিটে cos 0 এর মান তো 1 হবে। না, এখানে তো কস জিরো। ও আচ্ছা আচ্ছা, স্যার ওই এটার মেবি কথা বলছো তো। না, এটা এটা ফাইভ এই টি এই পুরোটাকে টিটা কিন্তু এটা কস ফাইভ এর সাথে পুরোটার সাথে মাল্টিপ্লাইড, মানে গুণ আকারে আছে। টিটা কিন্তু কম না। টি টি এর অ্যাঙ্গেল না, টি কসের অ্যাঙ্গেল না। হ্যাঁ, জি স্যার। বুঝছো? টি অ্যাঙ্গেল যদি হতো তাহলে এখানে এটা জিরো হতো না, এটা কিন্তু ওয়ান হতো। কিন্তু এখানে টি অ্যাঙ্গেল না, টিটা এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে। যাক, তাহলে যাক, হ্যাঁ তুমি এটা ভালো বলেছো। এটা একটা কনফিউশন এখানে তৈরি হয়েছে, এটা কিভাবে এটা বেশি ভালো। কস ফাইটা একটা ব্র্যাকেটের মধ্যে, তার সাথে টি বাইরে। এখন মনে হয় এটার অ্যাঙ্গেল মনে হবে না, তাই না? আচ্ছা যাক, স্যার, হ্যাঁ স্যার বলো। স্যার এই যে cos ফাই যেটা আছে ওটা sin ফাই হওয়ার কথা না, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করলাম cos ফাই, এখান থেকে ও sin ফাই ও হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এটা হবে না, কারণ হলো ফাইটা হচ্ছে একটা মানে পিওর একটা নাম্বার, এর সাথে টি এর কোনো রিলেশন নেই, তাহলে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে তোমার যে কস ফাই, এটাও পুরোটাই একটা কনস্ট্যান্ট, এটাকে তোমাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। এখন এই ফাইটা যদি টি এর ফাংশন হতো তাহলে এটা চেঞ্জ হয়ে এটা সাইন হতো, বুঝছো? যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, তাহলে একে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে আমাদের ধরতে হবে আর কি। ওকে স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এরপরে আর কোনো কনফিউশন থাকলে বলো, আরো কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করতে পারি, যেটা বললাম আমি একটু আগে, যে এই সাইন 2 ওমেগা টি মানে হলো আমাদের এখানে 4 পাই, যেটা কিনা সাইনের একটা পিরিয়ড পড়ে, তার মানে হলো এটা জাস্ট সাইন থাকবে মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 ওমেগা। তাহলে এখানে মাইনাস সাইন মাইনাস ফাই ডিভাইডেড বাই 2 ওমেগা, এখানে এটা সাইন মাইনাস ফাই বাই 2 ওমেগা, তাহলে এটা কেটে যাচ্ছে, তাই না? তার মানে এখানে শুধুমাত্র থাকছে হলো কস ফাই টি, এই টার্মটা শুধুমাত্র এখানে থাকছে। তাহলে আমাদের পাওয়ার এটা সমান আমরা পাচ্ছি হলো ই নট আই নট ডিভাইড বাই 2t ইন্টু, আবারও একই কথা, এখানে কস কিন্তু এটাকে মানে
গুণ আকারে আছে টি এর সাথে, তাহলে এখানে cos phi ইন্টু টি, এই টি আর এই টি আবারও কেটে যায়, তাহলে ফাইনালি যেটুকু থাকে আমাদের এখানে সেটা হচ্ছে পাওয়ার পি ইকুয়ালস টু, পিটা কিন্তু আবার এখানে অ্যাভারেজ পাওয়ার, আচ্ছা এটা পরে লিখি, 1/2 ই নট আই নট cos phi, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা মিলে পাওয়ার। এখন এখানে যেটা পি বলেছি সেই পিটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, যেটা আমরা আগে ক্যালকুলেট করে আসি। আর ই নট আই নট যেটা এ পর্যন্ত তোমরা দেখছো, ই নট আই নটটা হচ্ছে আমাদের মূলত তোমার পিক ভ্যালু, তাই না? আমরা এটাকে বলতে পারি হলো আমাদের কারেন্টের বা ভোল্টেজের পিক ভ্যালু। ই নট হচ্ছে কারেন্টের ভোল্টেজের পিক ভ্যালু, আর এটা হচ্ছে কারেন্টের পিক ভ্যালু। এটাকে আমরা আরেকটি স্টেপ করতে পারি, যেটা কিনা হচ্ছে ই নট ডিভাইডেড বাই √2 ইন্টু আই নট ডিভাইডেড বাই √2 ইন্টু cos phi। এই কাজটা করা যায়, দেখো মানে √2 ইন্টু √2 মানে কি, √2 এর স্কোয়ার মানে 2 ফিরে আসলো আবারও। তাহলে এটাকে আরেকটু স্টেপ যদি আগাই, আমরা লিখতে পারবো হলো ERMS, ERMS IRMS. IRMS ইন্টু cos phi। হুম, তাহলে পাওয়ার পি ইকুয়ালস টু হচ্ছে তাহলে দুইটা আর মানে আরএমএস ভ্যালু অফ ইএমএফ, আরএমএস ভ্যালু অফ কারেন্ট ইন্টু cos phi। তো এইটুকু মিলে যেটুকু হলো, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশনে পৌঁছে গেছি। এখানে বাম দিকে দেখো, বাম দিকে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের মূলত অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার সমান হচ্ছে আমাদের যেটা ইআরএমএস লিখেছি, সেটা আমরা যেটা আগেও বলেছি এটা আমাদের ভার্চুয়াল ভোল্ট। তারপর কারেন্ট যেটা আইআরএমএস লিখেছি সেটা আমরা আগেও বলেছি এটা ভার্চুয়াল কারেন্ট বা ভার্চুয়াল অ্যাম্পিয়ার বলতে পারো। এবং সে ভার্চুয়াল কারেন্ট এবং ভার্চুয়াল ভোল্ট এই দুটো গুণ করে তুমি যা পাবে সেটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে বাম দিকে যেটা ছিল এটা হচ্ছে আমাদের মূলত অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ারটা হলো আমাদের আসলে ট্রু পাওয়ার, যেটা আমরা আসলে পাবো আর কি। আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মূলত অ্যাপারেন্ট পাওয়ার। এবং cos phi যে টার্মটা বলেছি সেই টার্মটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা যদি এটাকে একবারে যদি লিখি, তাহলে এটা হচ্ছে আসলে ট্রু পাওয়ার ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর। তাহলে ট্রু পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার এটা সমান হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার গণিত পাওয়ার ফ্যাক্টর। এখন অ্যাপারেন্ট পাওয়ারটা কি? অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে কোনো একটা সার্কিট এলিমেন্টে তুমি যে পাওয়ারটা মানে তুমি এটা ওই সার্কিট এলিমেন্টে ড্র করছে বলে মনে হয়, এটা হচ্ছে আমাদের মূলত অ্যাপারেন্ট পাওয়ার। আর আসলে যে পাওয়ারটা ড্র করে এটা হচ্ছে ট্রু পাওয়ার। আর এই দুইটার মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে তুমি বলতে পারো পাওয়ার ফ্যাক্টর। মানে পাওয়ার ফ্যাক্টরটা কি ডিফাইন করে? এটা ডিফাইন করে হলো যে সার্কিট এলিমেন্টে আমাদের এটা কি পিওরলি রেজিস্টিভ এলিমেন্ট আছে নাকি আমাদের এখানে ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ দুইটা সহ মানে তিনটারই মিক্সড কম্বিনেশন আছে। এগুলো সবগুলো তুমি জানতে পারবে হলো এই পাওয়ার ফ্যাক্টর থেকে। এখন এই পাওয়ার ফ্যাক্টর যেটা এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি tan phi। আমরা এখানে যে ফাইটা বলেছি সেই ফাইটা একদম প্রথম থেকে দেখো। স্যার হ্যাঁ সরি বলো। এখানে ট্রু পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার, স্যার এগুলো একটু ড্র করে দেখালে হয়তো। এটা ড্র বলতে স্যার আপনি বললেন যে উম, যে এটা ড্র করলে এমন হবে এমন হবে। ও আচ্ছা, এই ড্র মানে এটা ড্র মানে কি? এটা এটা হচ্ছে যে সার্কিটে তুমি যতখানি পাওয়ার সে মানে টেনে নিচ্ছে এটাকে পাওয়ার ড্র করা বলে। মানে এটাকে অঙ্কন করা সেই হিসাবে না, এই ড্র করা মানে হলো ওই এলিমেন্টটা যতখানি পাওয়ার সে কনজিউম করছে এটা বোঝায়, বুঝছো? এখানে যেটা বলছে যে পাওয়ার ড্র করছে এটা মানে হলো ওই এলিমেন্টটা যতখানি পাওয়ার অ্যাবজর্ব করছে বা কনজিউম করছে আর কি, এটা বোঝাচ্ছে ওই পাওয়ার ড্র করে দিয়ে। এটা মানে ফিগার ড্র করা না। যাক, ক্লিয়ার হলো কি? সরি, আমার এটা পাওয়ার কনজিউম করা বলাটাই বেশি ভালো। তবে কোনো কোনো বই এটা দেখবে যে পাওয়ার ড্র করছে এই কথাটা লেখা থাকবে, এবং সেটার মানে কিন্তু এই যে পাওয়ার কনজিউম করা, পাওয়ার এখান থেকে ব্যবহার করা আর কি।
তো যাক, আমরা যেটা বলছিলাম, আমাদের এখানে সবসময় যে ফাইটা ব্যবহার করে আসছি এতক্ষণ পর্যন্ত, এই ফাইটা একদম প্রথম থেকে খেয়াল করে দেখো, এটা ছিল আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার ফেজ ডিফারেন্স। এবং সেই ফেজ ডিফারেন্সের একটা রিলেশন আমরা আগেও বের করেছি। এটুকু তো কোনো প্রবলেম নাই, তাই না? আমরা তাহলে মুছে দিই, সম্ভবত নাই। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ ডিফারেন্স যেটা আমরা এর আগে বের করেছি আর কি, tan phi এর টার্মে, সেটাই আমরা লিখবো। কি ছিল মনে আছে তোমাদের? tan phi ইকুয়ালস টু ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর। এরকম জাতীয় ইকুয়েশন তোমরা পড়েছো, তাই না? জি স্যার। এটা আমরা আগে পড়েছি। তো যাক, তো এটাই হলো আমাদের এখান থেকে আমরা এই tan phi এর জায়গা থেকে আমরা cos phi কে ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? আমাদের ফাই ফাই দিয়ে যদি একটা, আচ্ছা ট্রায়াঙ্গেলটা আঁকাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এটা মনে করো আমাদের সেই ফেজ অ্যাঙ্গেল ফাই। তাহলে সেই অনুযায়ী এটা লম্ব, নিচেটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ট্যান ট্যান থিটা সমান কি জানি? আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের মূলত ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, এটা হচ্ছে আমাদের মূলত লম্ব। আর ভূমিটা হচ্ছে এখানে আর। তাহলে এটা কত হবে? রুট অফ লম্ব স্কোয়ার গণিত ভূমি স্কোয়ার, তাই না? তার মানে হলো যে এটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি রুট অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। মানে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ জেড হ্যাঁ জেড। জেড এটা ডিপেন্ড করছে কেমন ভাবে তুমি এটা ইয়া করছো আর কি, কানেক্ট করছো। তারপর সিরিজ হলে পরে সেটা জেড, প্যারালাল হলে কিন্তু আবার আলাদা। মানে ইম্পিডেন্স যেটা বলতে যাচ্ছে, তো এটা যদি সিরিজ এলসিআর হতো আর কি, তাহলে তার জন্য এটা জেড হতো আর কি। যাক, তাহলে আমরা এখানে এই এই ফিগার থেকে এখন আমরা cos phi এ যেতে পারি। তাহলে cos phi সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ। তাহলে অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমরা যদি আর করি, বাই তাহলে আর ডিভাইডেড বাই আমরা অতিভুজটাকে যেটা ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো। এখন এখানে ফিগারটা দেখো যে cos এর ভ্যালু, cos phi এর যে ভ্যালু, এটা কেমন কেমন হতে পারে। প্রথম কথা হলো এটা একদম অন হতে পারে, জাস্ট পারফেক্টলি অন। এটা যদি অন হয় তার মানে হলো নিচে আমাদের এই ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি যেটা আছে, এই টার্মটা যদি কোনোভাবে জিরো হয়ে যায়, এই টার্মটা যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নিচে থাকবে আর, উপরে থাকবে আর, এবং সেক্ষেত্রে এর ভ্যালু হবে 1। এবং এটা 1 হওয়া মানে হলো এই জিনিসটা পুরোপুরি রেজিস্টিভ একটা এলিমেন্ট এর মধ্যে আছে। মানে এখানে এল এর কোনো এফেক্ট নাই, সি এর কোনো এফেক্ট নাই, বুঝছো? এল যদি জিরো হয়, সি যদি জিরো হয়, তখনই আমাদের এই টার্মটা পুরোপুরি এখানে জিরো হতে পারে, বা কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে জিরো হতে পারে। তো আমরা কম্বাইন্ড ভাবে বলতে পারি যে এটা এল এবং এটা যদি আমাদের জিরো হয়, তাহলে নিচে শুধু থাকবে আর, উপরে আর, তার মানে হলো এই cos phi এর ভ্যালু 1। এবং এটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট তখন হবে আর কি। এবং সেক্ষেত্রে আমাদের ট্রু পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার দুইটাই সমান সমান, বুঝছো? কারণ আমরা যেটা একটু আগে দেখলাম যে ট্রু পাওয়ার হচ্ছে সমান অ্যাপারেন্ট পাওয়ার গুণিত পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর যেহেতু এখানে 1 হয়ে যাচ্ছে, তার মানে অ্যাপারেন্ট পাওয়ার এবং ট্রু পাওয়ার দুইটাই সমান। এবং আর একটা জিনিস হতে পারে, সেটা হলো যে এই ফাই এর যে ভ্যালু, এই ফাই এর ভ্যালুটা 90 ডিগ্রি হতে পারে। 90 ডিগ্রি মানে প্লাস 90 ডিগ্রি হতে পারে আর কি। প্লাস 90 ডিগ্রি যদি হয়, তাহলে cos phi সমান কত? 0, তাই না? তো cos phi যদি 0 হয়, তার মানে হলো আমাদের এটা পিওরলি ইন্ডাকটিভ একটা সার্কিট সেক্ষেত্রে হবে। এবং মানে ইন্ডাকটিভ কি করে বোঝা গেল? কারণ হলো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মানে প্লাস ফাই যদি হয়, তাহলে আমরা কি জানি যে আমাদের এই কারেন্টের ইকুয়েশনটা খেয়াল করে দেখো, ওখানে কি ছিল যে ওমেগা টি মাইনাস ফাই। তো ওমেগার ফাই এর ভ্যালুটা যদি এখানে প্লাসই থাকে, মানে যদি ফাই যদি প্লাস হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুটা মাইনাস ফাই থাকছে, তাই না? আমাদের ইকুয়েশনটা খেয়াল করে দেখো, আমাদের কারেন্টের ইকুয়েশন আমরা ধরেছিলাম যে আই ইকুয়ালস টু আই নট
সাইন ওমেগা টি মাইনাস ফাই। তো ফাই যদি প্লাস হয় তাহলে এখানে আমাদের এই কারেন্টের ইকুয়েশনটা এখানে মাইনাসই থাকছে, তার মানে হলো এই কারেন্ট তখন কি করবে, লিড করবে না ল্যাগ করবে? ল্যাগ করবে। ল্যাগ করবে। কারেন্ট ল্যাগ করছে, এখানে পরে শুরু হচ্ছে, পরে শুরু হওয়া মানে ল্যাগ করা, তাই না? তাহলে এখানে ভোল্টেজ লিড করবে, এবং ভোল্টেজ লিড করে কোন এলিমেন্টে? ইন্ডাকটিভ এলিমেন্টে। তাহলে আমাদের কোনোভাবে যদি ফাই ভ্যালুটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে কস ফাই এটা যদি 0 হয়, তাহলে আমরা বলবো এটা ইন্ডাকটিভ এলিমেন্ট, এবং সেটা পিওরলি ইন্ডাকটিভ, এর মধ্যে কোনো ক্যাপাসিটিভ কোনো কিছু নাই, কারণ ক্যাপাসিটিভ থাকলে পরে সেটা আর পুরোপুরি 90 ডিগ্রি হবে না, অন্য যে কোনো ভ্যালু হতে পারে। এভারেজ পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে, এর মানেটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলছি, এটা একটা ভালো পয়েন্ট ধরেছো। আচ্ছা, তারপরে একই কথা প্রযোজ্য আমাদের, এটা যদি পিওরলি ক্যাপাসিটিভ এলিমেন্ট যদি হয়, পিওরলি ক্যাপাসিটিভ হলে পারে দেখো আমাদের অ্যাঙ্গেলটা হবে -90 ডিগ্রি, এবং -90 ডিগ্রি হওয়া মানে হলো আমাদের এখানে ফাই ভ্যালুটা এখানে যদি তুমি মাইনাস করো, তাহলে এটা হয়ে যাচ্ছে মানে পজিটিভ আর কি, ওমেগা টি প্লাস ফাই। এবং ওমেগা টি প্লাস ফাই হয় কোন সিচুয়েশনে? এটা যদি পিওরলি ক্যাপাসিটিভ এলিমেন্ট যদি হয়, তাহলে এটা 90 ডিগ্রি হবে, এবং সেটা কারেন্টটা থাকবে লিডিং পজিশনে। লিডিং পজিশন হওয়া মানে হলো এটা আগে শুরু হওয়া, তার মানে হলো এটাকে অবশ্যই প্লাস হতে হবে, যে কাজটা আগেও দেখেছো তোমরা। এখানে কোনো কনফিউশন থাকলে তারপরে বলতে পারো। তাহলে পিওরলি ক্যাপাসিটিভ এলিমেন্ট যদি হয়, তাহলে আমাদের এখানে ফেজ অ্যাঙ্গেলটা হবে -90 ডিগ্রি, এবং পাওয়ার ফ্যাক্টর হবে সেক্ষেত্রে তারপরেও 0। বুঝছো? তাহলে পাওয়ার ফ্যাক্টর 0 দুই কন্ডিশনে হলো, এটা পিওরলি ইন্ডাকটিভ অথবা পিওরলি ক্যাপাসিটিভ, দুই কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর 0 হয় আর কি। এবং পাওয়ার ফ্যাক্টর যখন 0, ওই সময়তে দেখো পাওয়ার ফ্যাক্টর 0 হলে পরে আমাদের ট্রু পাওয়ার এটা 0 হয়ে যাচ্ছে, কারণ অ্যাপারেন্ট পাওয়ার গুণিত পাওয়ার ফ্যাক্টর, তাহলে পাওয়ার ফ্যাক্টরটাই যেহেতু আমাদের এখানে 0, তাহলে ট্রু পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে। এবং ট্রু পাওয়ার 0 হয়ে যাওয়া মানে হলো ওই এলিমেন্টটা সোর্স থেকে আসলে সত্যি সত্যি কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না। এবং সত্যি সত্যি কোনো পাওয়ার অ্যাবজর্ব করে না তার মানে হলো এটা তুমি যদি ওকে কিছু পরিমাণ মানে পাওয়ার তুমি যদি অ্যাপ্লাই করো, সেটা ও পাওয়ারটা নিবে, কিন্তু নিয়ে এটা পুরোপুরি খরচ করবে না, সে তার মধ্যে জমা রাখবে, এবং তুমি ওইটুকু পাওয়ার পরবর্তীতে আবারও তার কাছ থেকে ফেরত পাবে। এটাই হচ্ছে মিনিংটা। এবং তুমি খেয়াল করে দেখো, তুমি যদি একটা রেজিস্টিভ এলিমেন্টের উপরে যদি পাওয়ার অ্যাপ্লাই করো বা ভোল্টেজ বা কারেন্ট তুমি যদি দাও, তাহলে সেটা পাওয়ারটা কিভাবে অ্যাবজর্ব করে, সেটা রেজিস্টিভ মানে তোমার যে জুল হিটিং যেটা বলি আমরা, মানে এখানে হিট হয়, ওই এলিমেন্টটা হিট হয়, এবং ও পাওয়ারটা সেভাবে মানে এটা ডিসিপেটেড হয়ে যায় আর কি, মানে হিট হিসাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি পিওরলি ক্যাপাসিটিভ এবং পিওরলি ইন্ডাকটিভ এলিমেন্ট যদি হয়, তাহলে এটার প্রিন্সিপালটা খেয়াল করে দেখো, ক্যাপাসিটর যদি হয় তাহলে এটা চার্জ মানে তোমার ইলেকট্রিক ফিল্ড অনুযায়ী ওই চার্জটা সঞ্চিত রাখবে, এবং মানে শক্তিটা সেখানে সঞ্চয় করে রাখবে আর কি। তাহলে যেটুকু পাওয়ার তুমি একে দিচ্ছ সেইটুকু পাওয়ারই এসে মানে তার মধ্যে সঞ্চয় করে রাখছে। একই রকম ভাবে যদি একটা ইন্ডাক্টর হতো, তাহলে ইন্ডাক্টর হলে পরে সে ম্যাগনেটিক ফিল্ডের রূপে ও শক্তিটা সঞ্চয় করে রাখতে পারবে আর কি। তো এখানে দুইটা এলিমেন্টই আমাদের শক্তি সঞ্চয় করে রাখার ওয়ে আছে আর কি। কিন্তু এটা যদি রেজিস্টিভ হতো বা এর মধ্যে পুরো পিওরলি রেজিস্টর যদি নাও হয়, পিওরলি ক্যাপাসিটর পিওরলি ইন্ডাক্টর যদি নাও হয়, এর মধ্যে রেজিস্টিভ এলিমেন্ট থাকলেই পাওয়ার কিছুটা ডিসিপেটেড হবে আর কি, মানে কিছু পরিমাণ পাওয়ার এখান থেকে হারিয়ে যাবে, এবং তুমি অ্যাকচুয়ালি যে পরিমাণ পাওয়ার একে দিচ্ছিলে সেটা পুরোপুরি ফেরত ফেরত পাবে না। তাহলে এটা ওই যে তুমি ট্রু পাওয়ার যখন 0 হবে, এই কন্ডিশনটাই হলো আমাদের মূলত যখন এই পাওয়ার ফ্যাক্টরটা 0 হয়। এবং 0 কখন হয়, এটা যেটা আগে দেখলে যে পিওরলি ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ হলে পারেই মূলত এটা 0 হয়। বুঝে গেল এই পর্যন্ত? এই পর্যন্ত কি ক্লিয়ার হলো? স্যার শেষের দিকে একটু স্যার বুঝতে পারি। আচ্ছা, এটা তো এত কিছু লেখা যাবে না, তোমাদেরকে আমি স্লাইডটা শেয়ার করি। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছি ট্রু পাওয়ার ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার গণিত পাওয়ার ফ্যাক্টর, এই পর্যন্ত তো পড়লে। এই পর্যন্ত হলো। এখন কন্ডিশন কি কি? কন্ডিশন হলো প্রথমে আমাদের পিওরলি রেজিস্টিভ যদি হয়, তাহলে এখানে ফাই এর ভ্যালুটা এটা হবে 0। কেন 0 হবে? কারণ হলো পিওরলি রেজিস্টিভ যদি হয় তাহলে আমাদের এখানে এটার ভ্যালু হয় 1,
এবং তুমি জানো যে এটা যদি কস যদি এখানে 0 হয় তাহলে সেটা শুধুমাত্র 1 হয়, তাহলে এখানে 5 ভ্যালুটা হচ্ছে আমাদের মূলত 0। তাহলে cos 5 ইকুয়ালস টু 1, এবং সেক্ষেত্রে 2 পাওয়ার এটা সমান অ্যাপারেন্ট পাওয়ার, যেটা আমরা জানি। ইভি আইভি মানে কিন্তু এখানে যে ভার্চুয়াল ভোল্টেজ, ভার্চুয়াল কারেন্ট, বা আরএমএস ভ্যালু অফ ভোল্টেজ, আরএমএস ভ্যালু অফ কারেন্ট, এই দুটো গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে ট্রু পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার সেক্ষেত্রে সমান সমান হচ্ছে আর কি। আর পিওরলি ইন্ডাকটিভ যদি হয়, তাহলে ইন্ডাকটিভ হলে পরে আমাদের ফেজ অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি এবং cos phi হবে 0, এবং cos phi 0 মানে হলো পাওয়ার ফ্যাক্টর 0। পাওয়ার ফ্যাক্টর 0 হলে পরেই আমাদের ট্রু পাওয়ার এটা 0 হয়ে যাচ্ছে, তাই না? আগের ইকুয়েশনটা খেয়াল করো, পাওয়ার ফ্যাক্টর 0 মানে হলো cos phi 0, তাহলে এই ট্রু পাওয়ারটা হয়ে যাচ্ছে 0। এবং একই রকম ভাবে ক্যাপাসিটিভ যদি হয়, পিওরলি ক্যাপাসিটিভ যদি হয়, সেখানেও আমাদের অ্যাঙ্গেলটা হবে -90 ডিগ্রি, এবং তারপরে আমাদের ফেজ অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টরটা 0। পাওয়ার ফ্যাক্টর 0 হওয়ার কারণে ট্রু পাওয়ার এখানেও 0 হচ্ছে। এই দুই কন্ডিশনে আমাদের সার্কিট থেকে আসলে আসলে সত্যি সত্যি ভাবে কোনো ধরনের পাওয়ার এখান থেকে কনজিউম করবে না, এটা শুধুমাত্র পাওয়ারটা স্টোর করবে আর কি। এই জিনিসটাই বলা হলো। আর সার্কিটটা যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স যদি থাকে, মানে ক্যাপাসিটিভ পার্টটা যদি 0 হয়, তাহলে আমাদের যে 5 ইকুয়েশন যেটা আমরা ডিরাইভ করেছিলাম, সেখানে ক্যাপাসিটিভ অংশটাকে একটু 0 করে দাও, একটু 0 করে দিলে পরে যা হয় এটা হচ্ছে পিওরলি ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স যদি থাকে, কোনো ক্যাপাসিটর এর মধ্যে যদি না থাকে, তাহলে cos phi ইকুয়ালস টু r ডিভাইডেড বাই r স্কোয়ার ইন্টু r স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, এটা হবে আর কি। আর একই রকম ভাবে এটা যদি কোনো ধরনের ইন্ডাকটিভ পার্টস যদি এর মধ্যে না থাকে, তাহলে এইটুকু অংশ 0 হবে, এটা 0 করে দিয়ে বাকিটা যা পাও, তাহলে এখানে r ডিভাইডেড বাই r স্কোয়ার, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার, যেটা এখানে করা হয়েছে। এ পর্যন্ত কি ক্লিয়ার? স্যার পিওরলি ইন্ডাকটিভ আর হচ্ছে পিওর রেজিস্টিভ বলতে বোঝায় যে শুধু সেখানে মানে ইন্ডাক্টর ইন্ডাক্টর কাজ করবে থাকবে। আর হচ্ছে শুধু জি হ্যাঁ, জি বুঝছি। ইন্ডাক্টর থাকবে। পিওরলি ইন্ডাকটিভ এই কথাটা মানে হলো এখানে শুধুমাত্র ইন্ডাক্টর থাকবে, কোনো ধরনের ক্যাপাসিটর নাই, কোনো ধরনের রেজিস্টর নাই। পিওরলি ক্যাপাসিটর মানে হলো এখানে শুধু ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরে কোনো ধরনের ইন্ডাকটেন্স থাকবে না, এখানে কোনো ধরনের রেজিস্ট্যান্সও থাকবে না। বুঝছো? তো এগুলো সবগুলো হচ্ছে আইডিয়াল কন্ডিশনের জন্য, একদম পুরোপুরি আইডিয়াল কন্ডিশন হচ্ছে এটা। তুমি এমন কোনো ইন্ডাক্টর পাবে না যেখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, এটা যদি সুপার কন্ডাক্টর দিয়ে তৈরি করা না হয়। হ্যাঁ, সুপার কন্ডাক্টর দিয়ে তুমি যদি কোনো ইন্ডাক্টর তৈরি করো, তাহলে সেখানে 0 রেজিস্ট্যান্সে ইন্ডাক্টর পাওয়া সম্ভব। কিন্তু এমনি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা যেগুলো ইন্ডাক্টর ব্যবহার করি, এগুলো তো সুপার কন্ডাক্টর দিয়ে তৈরি না, এটা কন্ডাক্টর দিয়ে তৈরি। তো এই ধরনের ইন্ডাক্টরে একটা রেজিস্ট্যান্স অবশ্যই ইনক্লুড থাকে, এবং আমরা এটা আইডিয়াল কন্ডিশন মানে অল্প কিছু লিমিটেশনের মধ্যে আমরা ধরে নিতে পারি যে রেজিস্ট্যান্সটা সেক্ষেত্রে নেগলিজিবল, এটা ধরে নিতে পারি। কিন্তু নেগলিজিবল হলো একদম পুরোপুরি যে 0, এটা আমরা বলতে পারি না আর কি। যত কমই হোক, ওমস রেঞ্জে হোক, কিন্তু তারপরেও মানে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, এবং সেটা ক্যাপাসিটরের মধ্যেও থাকে, কারণ ক্যাপাসিটরের মধ্যে তোমার, হ্যাঁ সরি, স্যার বলছিলাম ইন্ডাক্টরের মধ্যে তো স্যার কিছু রেজিস্ট্যান্স থাকে। এটাই তো বললাম, ইন্ডাক্টরের মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, কারণ হলো সে তারের যে রেজিস্ট্যান্সটা সেটা। আর ক্যাপাসিটরের মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটার উৎস হলো এর মধ্যে যে তোমার ডাইইলেকট্রিক যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করা হয়, সেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্যে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স এখানে গ্রো করে আর কি, সেখান থেকে তুমি এখানে কিছু রেজিস্ট্যান্স পাবে। তো যাক, তোমাদের এর পরে সম্ভবত আরেকটা ক্লাস আছে, এখানে নোটিফিকেশন আসলো, ক্লাস কি আছে এরপরে? তোমাদের এরপরে ক্লাস নেই নাই স্যার। না স্যার, কেন? ওয়েবসাইট ভাইব্রেশন ক্লাস আছে মনে হলো এরপরে। ম্যাম নেবেন আজকে। ও আচ্ছা। তো যাই হোক, এটা আর একটু কন্টিনিউ করা যেত, কিন্তু আমাকে একটু হসপিটালে যাওয়া লাগবে আজকে, এই কারণে আর কন্টিনিউ করছি না। তোমরা এই পর্যন্ত পড়ো, এই পর্যন্ত পড়ো। আমরা এই ওয়াটলেস কারেন্টটা এর সাথে সম্পর্কিত,
এটা আজকে বললাম না, তোমাদের নোটে দিয়ে দেবো, এটা তোমরা একটু পড়বে এখান থেকে। আমরা এই ওয়াটলেস কারেন্ট থেকে সামনের ক্লাসে ইনশাল্লাহ আবারও ব্যাখ্যা করবো আর কি। তো এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে বলো, আমরা আলোচনা করি। কোনো প্রবলেম আছে এ পর্যন্ত যা পড়ালাম? না স্যার। আচ্ছা, আমাদের এখানে একটু তোমরা পড়ার সময় দেখবে যে অনেক সময় একবার এল নিচ্ছি, একবার আর নিচ্ছি, একবার সি নিচ্ছি, আবার কোনো সময় দুইটা এল, মানে এল সি বা এল আর, এরকম ধরনের অনেক রকম কম্বিনেশন নিচ্ছে। আমাদের একদম বেসিক এক্সাম্পল গুলো একটু দেখবে যে আমরা সব প্রথমে এলসিআর পড়েছি সিরিজ, এলসিআর প্যারালাল একটা হয়। তো এলসিআর সিরিজ যেটা যেভাবে আমরা করেছি সেটা একটু বড় হতো, এটাকে আমরা একটু শর্ট ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমরা যে অপারেটরকে ইন্ট্রোডিউস করেছিলাম, এবং যে অপারেটর ইউজ করে আমরা ওই এলসিআর সিরিজটাকে অনেক শর্ট ফর্মে করতে পারি। তারপরে আমরা যেটা বললাম যে এটা আসলে শুধু এলসিআর সিরিজ না, এলসিআর প্যারালাল হতে পারে, এগুলো সবই করা যেতে পারে। তো এই এলসিআর সিরিজ প্যারালাল যে অপারেটর দিয়ে করার জন্য আমরা আবার করলাম কি, যে অপারেটর দিয়ে একদম শুধুমাত্র একটা করে এলিমেন্ট দিয়ে, মানে আর দিয়ে অথবা সি দিয়ে অথবা এল দিয়ে কিভাবে হয়, যে অপারেটর ইউজ করে সেটা আমরা পড়েছি। এবং এইভাবে স্টেপ বাই স্টেপ যদি পড়ো তাহলে আর বুঝতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো তোমরা এইটুকু পড়ো, আস্তে আস্তে আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।